স্ত্রীর পরকীয়ার জেরে ১২ বছরের সংসারের ইতি টানতে চলেছিল এক দম্পতি। স্বামী শেষবারের মতো স্ত্রীকে তার বাবার বাড়িতে রাখতে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে স্ত্রী কিডন্যাপ হয়ে যায়। আবার এলাকাটাও ছিল কিডন্যাপারদের অভয়ারণ্য। অথচ পুলিশ এটা মানতে নারাজ। তাদের ধারণা মেয়েটি হয়তো তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আবার কেউ কেউ মনে করছিল প্রতারণার দায়ে স্বামী হয়তো স্ত্রীকে সরিয়ে ফেলেছে। আদতে কি রহস্য লুকিয়ে আছে লোকচক্ষুর আড়ালে? এটা কি আসলে কিডন্যাপিং নাকি গভীর কোনো চক্রান্ত? জানতে হলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া তামিল অ্যাকশন থ্রিলার সিনেমা ফিদা মর্চির এক্সপ্লেনেশন। জিনিসপত্র গুছিয়ে প্রাইভেট কারে চড়ে আজারবাইজানের বাকু থেকে যাত্রা শুরু করে অর্জুন এবং কায়াল দম্পতি। বলা চলে এটাই তাদের একসাথে লাস্ট ট্রিপ, কারণ শীঘ্রই তারা ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছে। তাই শেষবারের মতো অর্জুন কায়ালকে তার বাবার বাড়িতে রেখে আসতে যাচ্ছে। কিন্তু তাদের সম্পর্কের শুরুটা একদম অন্যরকম ছিল। খুব উৎসাহ, আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়েই তাদের বিয়েটা হয়েছিল। কায়াল অর্জুনের কাছে সবসময় নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করত। অথচ সেই কায়ালই একদিন দুম করে অর্জুনকে বলে সে ডিভোর্স চায়। কথাটা শুনে অর্জুনের বেশ ঝাটকা লাগে। সে কায়ালকে বোঝানোর চেষ্টা করে এভাবে একটা সম্পর্ককে নষ্ট করা যায় না, তাদের আরও চিন্তাভাবনা করে দেখা উচিত। কিন্তু কায়াল বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তার আর পেছনে ফিরে দেখা সম্ভব না। অর্জুন বুঝতে পারছিল না কায়াল কিসের দেরি হবার কথা বলছে। তখন কায়াল বলে কিছুদিন আগে আমি তোমাকে লাভ ইউ সুইটমস লিখে একটা মেসেজ দিয়েছিলাম। সেই মেসেজটা আসলে ভুল করে তোমার কাছে চলে গিয়েছিল। মেসেজটা আমি অন্য কাউকে পাঠাতে চেয়েছিলাম। এইটুকু শুনে অর্জুন বেশ শকড হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে কায়াল কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে। আজ থেকে প্রায় ১২.৫ বছর আগে ছুটি কাটাতে গিয়ে কায়ালের সাথে অর্জুনের দেখা হয়েছিল। প্রথম পরিচয়ে একে অপরকে ভালো লেগে যায়, সেখানেই ফোন নম্বর বিনিময় হয়। এরপরে নিজেদের মধ্যে কথা চলাচলই শুরু হয়। একজন অপরজনকে খুশি রাখার চেষ্টা চালাতে থাকে। একদিন অর্জুন কায়ালকে তার জন্মদিন কবে জিজ্ঞেস করে, কিন্তু কায়াল তার জন্ম তারিখটা বলে না। এই জন্য অর্জুন প্রতিদিন কায়ালকে হ্যাপি বার্থডে মেসেজ পাঠাতে শুরু করে। এভাবে একটানা ৬ মাস ৫ দিন সে মেসেজ পাঠিয়েই যায়। ষষ্ঠ দিনে কায়াল অর্জুনকে বলে তার আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পাঠানোর দরকার নেই। এটা শুনে অর্জুন বুঝতে পারে আজই কায়ালের জন্মদিন। তাই এই দিনেই একটা রেস্টুরেন্টে বসে অর্জুন ওয়েডিং রিং বের করে কায়ালের সামনে রাখে। তবে অর্জুন প্রপোজ করার আগেই কায়াল বলে তাদের পরিচয় মাত্র কয়েক মাসের, এত অল্প সময়ে কাউকে পুরোপুরি চেনা যায় না। তাছাড়া অর্জুনকে সে শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখে। এইটুকু শুনে অর্জুন কথা ঘোরানোর জন্য বলে এই আংটিটা আসলে সে তার কলিগ মায়াকে দেবার জন্য কিনেছে। এই বলে ঘটনা সামাল দিয়ে অর্জুন চলে যায়। তখন আবার কায়ালের বেশ অনুশোচনা হয়। সে অর্জুনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সে মায়াকে আংটিটা দিয়ে দিয়েছে কিনা। আদতে অর্জুনের লাইফে তো মায়া নামের কেউ ছিলই না, তাই মায়াকে আংটি দেবার প্রশ্নই আসে না। তো অর্জুন বলে আংটিটা তার কাছেই আছে। তখন কায়াল বলে আংটিটা কিন্তু আমার আঙ্গুলও বেশ ভালো ফিটিং হবে। এটা শুনে অর্জুন বুঝে যায় রিলেশনে কায়ালেরও সম্মতি আছে। তাই সেদিনই রাত ২টোর সময়ে অর্জুন বিল্ডিং টপকে কায়ালের অ্যাপার্টমেন্টের বারান্দায় উঠে আসে এবং তাকে বিয়ের প্রপোজাল দেয়। এরপরেই তাদের ধুমধামের সাথেই বিয়ে হয়ে যায়। তাদের সাংসারিক বন্ডিংও বেশ ভালোই ছিল। হাসি খুশি ছোট সংসারে কোনো কিছুরই কমতি ছিল না। বিয়ের কয়েক বছর পরে কায়াল কনসিভ করে, কিন্তু একদিন দুর্ভাগ্যবশত কায়াল পা পিছলে পড়ে যায় এবং গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ডাক্তার জানায় কায়াল আর কোনোদিনই মা হতে পারবে না। তবুও অর্জুন কায়ালের পাশে থেকে তাকে সাপোর্ট দেয়, কায়ালকে আগলে রাখার চেষ্টা করে। তবুও এই ঘটনার পর থেকে তাদের ভেতরে মানসিক দূরত্ব বাড়তে শুরু করে। ব্যাপারটা এমন দাঁড়ায় যেন দুজন অপরিচিত মানুষ একই ছাদের নিচে বসবাস করছে। এভাবে একসময় কায়ালের নতুন একজন মানুষের সাথে পরিচয় হয়। তাকে পেয়ে কায়ালের রং জ্বলে যাওয়া দুনিয়াটা আবারও রঙিন হয়ে ওঠে। সেই পরিপ্রেক্ষিতেই নতুন জীবন শুরু করার জন্য কায়াল অর্জুনের কাছে ডিভোর্স চায়। প্রথমে অর্জুন, পরবর্তীতে কায়ালের বেস্ট ফ্রেন্ড অনুও তাকে অনেক বোঝায় যাতে সে এরকম ভুল সিদ্ধান্ত না নেয়। কিন্তু কায়াল তার সিদ্ধান্তে অটল ছিল। এই জন্য অর্জুনও তাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। যতদিন না ডিভোর্সের কার্যক্রম শেষ হচ্ছে ততদিন কায়াল তার বাবার বাড়িতে থাকতে চাইছিল। অর্জুনও এতে রাজি হয়ে যায়। তবে সে কায়ালকে অনুরোধ করে বলে তোমার বাবার বাড়ি এখান থেকে প্রায় ৯ ঘন্টার রাস্তা, আমি নিজেই তোমাকে সেখানে পৌঁছে দিতে চাই। এতে লাইফের শেষবারের মতো আমরা লং ড্রাইভ এনজয় করতে পারবো। কায়াল প্রথমে একটু ইতস্তত করলেও অর্জুনের শেষ ইচ্ছে হিসেবে কথাটা মেনে নেয়। তো এই জন্যই আর কি এখন অর্জুন কায়ালকে তার বাবার বাড়িতে রাখার জন্য যাচ্ছিল। যাই হোক, যাবার পথে কায়াল তেমন কোনো কথা বলছিল না। অর্জুন কায়ালের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল,
কিন্তু কায়াল যথাসম্ভব অর্জুনকে ইগনোর করার চেষ্টা করছিল। হয় সে ফোনে কারোর সাথে গল্প করছিল, না হয় ঘুমের ভান করছিল। তবুও নীরবতা ভেঙে অর্জুন বলে, তোমার পরকীয়ার কথা গোপন রাখা উচিত ছিল, তবুও তুমি আমার কাছে কথাটা স্বীকার করেছ। এই জন্য অনেক সাহস এবং সততার প্রয়োজন। তোমার এই সততাকে আমি সম্মান করি। কায়াল কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র মাথা নাড়ায়। এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। একটা গাড়ি হঠাৎ অনুচিতভাবে অর্জুনের গাড়ির সামনে চলে আসে। অর্জুন প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে কোনো রকমে গাড়িটা সামলে নেয় এবং দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু অপর গাড়িতে থাকা লোকদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। উপরন্তু একজন তাদেরকে ইশারায় বাজে অঙ্গভঙ্গি দেখিয়ে চলে যায়। এরা সবাই ইয়াং ছিল, আচরণও বখাটেদের মতো ছিল, তাই অর্জুনও তাদেরকে আর আটকায় না। নিজেদের সামনে নিয়ে অর্জুন এবার একটা ফুয়েল স্টেশনে এসে গাড়ি থামায়। অর্জুন গাড়িতে ফুয়েল লোড দিচ্ছিল। তখন কায়াল পাশের একটা সুপার শপে যায়। সুপার শপে গিয়ে কায়ালের রাক্ষিত এবং দীপিকা দম্পতির সাথে পরিচয় হয়। দীপিকাও কায়ালের স্বদেশী ছিল। তাদের দুজনেরই দেশের বাড়ি তামিলনাড়ুতে। আর বিদেশের স্বদেশী কাউকে পেয়ে যাওয়া মানে ঈদের চাঁদ দেখার মতোই আনন্দদায়ক। তাই অল্প সময়ের ভেতরই কায়াল আর দীপিকার মধ্যে অনেক কথা হয়ে যায়। দীপিকা জানায় তার বাবা একজন এনজিও কর্মী ছিল, তাই 9 বছর বয়সী সে বাবার সাথে ভিয়েতনামে শিফট করে। এরপরে বেশ কয়েকটা দেশ ঘুরে আজারবাইজানে এসে সেটেল হয়েছে। কর্মজীবনে দীপিকা জেদ্দাতে আর্কিটেক্ট হিসেবে কাজ করত, আর রাক্ষিত মর্গান স্ট্যানলিতে ম্যানেজার পোস্টে চাকরি করত। কিন্তু তারা দুজনেই চাকরি ছেড়ে দিয়ে একটা ট্রাক কিনে দুবাইতে লজিস্টিক বিজনেস শুরু করে। এখন তাদের বেশ উন্নতি হয়েছে এবং ট্রাকের সংখ্যাও 3টে হয়ে গেছে। তারা স্বামী স্ত্রী দুজনেই ব্যবসার 50-50 পার্টনার। দুজনেই কাজের প্রতি সমান এফোর্ট দেয় বলা চলে। এই জন্যই দুজনের ম্যারেজ লাইফ এখনও সুন্দরভাবে টিকে আছে। যাই হোক, এদিকে অর্জুন ফুয়েল লোড করা শেষ করে গাড়ির ইঞ্জিনে মোবিল ঢালছিল। তখন সেখানে রাস্তার ওই বখাটেগুলো আবার চলে আসে। বয়সে ওরা সবাই বেশ ইয়াং ছিল। মাইকেল নামের একজন অর্জুনের কাছে এগিয়ে আসে এবং অর্জুনের লেটেস্ট মডেলের গাড়িটার বেশ প্রশংসা করে। সেই সাথে সতর্ক করে দিয়ে বলে, গাড়িতে একটা সিবি রেডিও থাকা উচিত ছিল, কারণ এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। এই জন্য বিপদে পড়লে সবার আগে সিবি রেডিওর প্রয়োজন হয়। এই মাইকেলই রাস্তায় অর্জুনকে বাজে অঙ্গভঙ্গি দেখিয়েছিল, তাই অর্জুন তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছিল। অথচ মাইকেল যেচে এসে অর্জুনের সাথে ঝামেলা বাঁধাতে চাইছিল। ব্যাপারটা বুঝতে পেরে অর্জুন তার সাথে সমঝোতা করে নেয় এবং বলে, রাস্তায় যেটা হয়েছিল সেটা অনাকাঙ্ক্ষিত, সেখানে দুজনেরই ভুল ছিল। তবু অর্জুন ক্ষমা চেয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে, কারণ সে কোনো ঝামেলা চায় না। একটু পরে কায়াল বেরিয়ে আসলে অর্জুন তাকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাবার পরে কায়ালের হঠাৎ পেটের ভেতরে গুড়মুড় শুরু হয়। হয়তো তার ফুড পয়জনিং হয়েছিল, এই জন্য সে বেশ অস্বস্তি বোধ করছিল। এরই মধ্যে আবার তাদের গাড়ির ইঞ্জিন অফ হয়ে যায়। অর্জুন কি সমস্যা দেখার জন্য নেমে আসে এবং ইঞ্জিন চেক করে। কায়ালও গাড়ি থেকে নেমে আসে। অর্জুন ইঞ্জিনে কোনো সমস্যাই দেখতে পাচ্ছিল না। এই সময় আবারও বখাটেগুলো তাদের পাশ দিয়ে সাই করে বেরিয়ে যায় আর তাদের ক্রস করার সময়ে একটা কাচের বোতল ছুঁড়ে মারে। যদিও অর্জুন বা কায়াল কেউই আহত হয় না, তবে কায়াল বেশ ঘাবড়ে যায়। বখাটেগুলো কিছু দূর চলে যাবার পরে আবারও গাড়ি ঘুরিয়ে তাদের দিকে আসতে থাকে, তবে কিছুটা দূরত্ব রেখে তারা গাড়িটা থামিয়ে দেয়। এবার অর্জুন আর কায়াল দুজনেই কিছুটা বিচলিত হয়ে পড়ে, কারণ বখাটেগুলো নেশা করেছিল, তাই তাদের মধ্যে স্বাভাবিক জ্ঞান নেই। তারা এই অবস্থায় যে কোনো অপরাধ অবলীলায় করে ফেলতে পারবে। এ সময় কায়াল খেয়াল করে পেছন থেকে একটা ট্রাক এদিকেই আসছে। ট্রাকটা দেখতেই কায়াল চিনতে পারে এটা রাক্ষিত এবং দীপিকার ট্রাক। সে ট্রাকটা থামানোর সিগন্যাল দেয়। কাছাকাছি এসে রাক্ষিত ট্রাক থামিয়ে দেয় এবং দুজনে বেরিয়ে আসে। কায়াল অর্জুনের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বলে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। রাক্ষিত গাড়িটা দেখে বলে পুরনো গাড়ি হলে সে সারিয়ে দিতে পারত, কিন্তু এটা লেটেস্ট মডেলের গাড়ি। এই গাড়ির ব্যাপারে তার কোনো ধারণা নেই। অর্জুন সাহায্য চাওয়ার জন্য রাক্ষিতের ট্রাকের সিবি রেডিওটা ইউজ করতে চায়, কিন্তু রাক্ষিত জানায় সকাল থেকে তার রেডিওটা কাজ করছে না। সে যাবার পথে একটা গ্যারেজ থেকে রেডিওটা সারিয়ে নেবে। অর্জুন জিজ্ঞেস করে এই গ্যারেজটা কত দূরে। রাক্ষিত জানায় এটা প্রায় 96 কিলোমিটার দূরে। এত দূরে তো তারা গাড়িটা ঠেলে বা টেনে নিয়ে যেতে পারবে না, তাই অর্জুন বেশ মুশকিলে পড়ে যায়। আবার কায়াল বখাটেগুলোর জন্য এখানে থাকতেও ভয় পাচ্ছিল। সে বখাটেগুলোর দিকে রাক্ষিত এবং দীপিকার দৃষ্টি আকর্ষণ করে। এই সময় বখাটেরা কি মনে করে সেখান থেকে আবারও গাড়ি ঘুরিয়ে চলে যায়। এতে তারা বেশ স্বস্তি পায়, কিন্তু কায়ালের পেটের ব্যথা বেড়েই যাচ্ছিল। তাই দীপিকা এবং রাক্ষিত বলে কিছুটা এগিয়ে গেলে জাব্বার নামের একটা ক্যাফে পাওয়া যাবে। কায়াল চাইলে তাদের সাথে যেতে পারে। তারা কায়ালকে ক্যাফেতে ড্রপ করে দেবে। সেখানে গিয়ে কায়াল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে পারবে। আবার ক্যাফেতে থাকা ল্যান্ডলাইন থেকে মেকানিককে ফোন করে ডেকেও আনতে পারবে। এই বুদ্ধিটা তাদের ভালো লাগে। অর্জুনও তাদের সাথে যেতে চাইছিল। এছাড়া অর্জুনের গাড়িতে কিছু লাগেজ এবং জিনিসপত্র ছিল।
এগুলো তো আর বেহাল গাড়িতে ফেলে রেখে যাওয়া যায় না, এই জন্য সেগুলো অর্জুন সাথে নিতে চায়। কিন্তু রাশিদ বলে তার ট্রাক ফুল লোডেড, সেখানে লাগেজ রাখার জায়গা নেই। এই জন্য অর্জুন বাধ্য হয়ে তাদের সাথে না গিয়ে গাড়ির কাছেই অপেক্ষা করতে থাকে। আর কায়েল ওদের সাথে ট্রাকে উঠে চলে যায়। বেশ কিছুক্ষণ একা একা অপেক্ষা করার পরে অর্জুন বেশ বিরক্ত হয়ে যায়, তাই সে আবারও গাড়ির ইঞ্জিনটা চেক করতে থাকে। তখন সে হঠাৎ নোটিশ করে ইঞ্জিনের একটা প্লাগ খোলা। সে প্লাগটা লাগিয়ে দিতেই গাড়িটা স্বাভাবিকভাবেই স্টার্ট নিয়ে নেয়। তাই অর্জুন এবার গাড়ি নিয়ে সোজা জাব্বার ক্যাফেতে চলে যায়। এরপরে ভেতরে ঢুকে কায়েলের বর্ণনা দিয়ে বারটেন্ডারকে জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায় বসেছে। বারটেন্ডার ইংরেজি বুঝতো না, সেখানে একটা ছেলে ড্রিঙ্ক করতে এসেছিল। সে কিছুটা ইংরেজি বুঝতো, তাই সে লোকাল ভাষায় বারটেন্ডারকে কথাটা বুঝিয়ে বলে। কিন্তু বারটেন্ডার জানায় এরকম কেউ তার ক্যাফেতে আসেনি। এটা শুনে অর্জুন মোবাইল থেকে কায়েলের একটা ফটো বের করে দেখায়। এবারও বারটেন্ডার বলে কায়েল এখানে আসেনি। সে ক্যাফেতে আসা কাস্টমারদেরকেও কায়েলের কথা জিজ্ঞেস করে, কিন্তু সবাই একই উত্তর দেয়, কায়েলকে তারা দেখেনি। অর্জুন হতাশ হয়ে বাইরে বেরিয়ে যায় এবং খেয়াল করে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। তাই সে আবারও ক্যাফেতে ঢুকে সিসি ক্যামেরার ফুটেজের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বারটেন্ডার জানায় 2 মাস ধরে ক্যামেরাটা নষ্ট হয়ে আছে। অর্জুন আবারও হতাশ হয়। অর্জুন জানতে পারে পরবর্তী শহর এখান থেকে 40 কিলোমিটার দূরে। অর্জুন কায়েলকে সেখানে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়, তবে যাবার আগে তাদের অনুরোধ করে বলে যদি তার স্ত্রী এখানে আসে তবে যেন সে তার জন্য অপেক্ষা করে। এই বলে অর্জুন বেরিয়ে যায়। বেশ কিছুটা যাবার পরে সে রাক্ষিতের ট্রাকটা দেখতে পায়। সে দ্রুত ট্রাকের পেছনে গিয়ে ট্রাকটা থামানোর সিগন্যাল দেয়, কিন্তু রাক্ষিত ট্রাক থামায় না। তাই অর্জুন এবার ট্রাকের পাশে চলে আসে এবং রাক্ষিতকে নাম ধরে ডেকে ট্রাকটা থামাতে বলে। এবারও রাক্ষিত ট্রাক থামায় না, উল্টো সে এমন ভান ধরে যেন সে অর্জুনকে চেনেই না। তাই অর্জুন এবার রাক্ষিতের ট্রাকের সামনে চলে গিয়ে গাড়ি থামিয়ে রাস্তা ব্লক করে দেয়। এবার রাক্ষিত ট্রাক থামিয়ে ভেতর থেকে নেমে আসে। অর্জুন রাক্ষিতকে জিজ্ঞেস করে কায়েল কোথায়, কিন্তু রাক্ষিত বলে রাক্ষিত কায়েল এরা কারা, এদেরকে আমি চিনি না। অর্জুন এবার বেশ ক্ষেপে যায় আর বলে রাস্তায় তাদের দেখা হয়েছিল, রাক্ষিতের সাথে তার স্ত্রী দীপিকাও ছিল। এবার রাক্ষিত সব অস্বীকার করে বলে সে দীপিকা নামেরও কাউকে চেনে না। অর্জুনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এ সময় হঠাৎ ট্রাকের রেডিওটা বেজে ওঠে। এটা দেখে অর্জুন আরো রেগে যায় এবং বলে তখন না বললা তোমার রেডিও নষ্ট, তাহলে এখন এটা কাজ করছে কিভাবে? তখনই আবার একটা পুলিশের জিপ আসতে দেখে অর্জুন জিপটা থামায় এবং অফিসারকে ডেকে এনে পুরো ঘটনা খুলে বলে। অফিসার রাশিদকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রাশিদ আবারও অস্বীকার করে বলে এই লোকটা মনে হয় পাবনা ফেরত পাগল, না হলে কেউ তার নিজের বউকে অন্যের সাথে কেন পাঠাবে। অর্জুন বলে রাশিদের সাথে তার স্ত্রীও ছিল, তাছাড়া সে মেয়েটিও ইন্ডিয়ান ছিল। এই জন্যই অর্জুন ভরসা করে কায়েলকে তাদের সাথে ছেড়েছিল। রাশিদ বলে সে ট্রাকে মাল লোড করতে যাচ্ছে, এই সময় সে কেনই বা নিজের স্ত্রীকে সাথে নিয়ে যাবে। অর্জুন রাগ কন্ট্রোল করতে না পেরে রাশিদের কলা চেপে ধরে। অফিসার তাদেরকে থামায় এবং নিরাপত্তার স্বার্থে রাশিদের ট্রাকটা সার্চ করে, কিন্তু ট্রাকে সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। এমনকি ট্রাকের কন্টেনারটাও সম্পূর্ণ ফাঁকা ছিল। অথচ তখন রাস্তায় সে বলেছিল তার ট্রাক ফুল লোডেড। অফিসার এবার দুজনের আইডি দেখতে চায়। অর্জুনের আইডি তো ঠিকই ছিল, কিন্তু রাশিদের আইডি এবং রোড পারমিট অনুযায়ী তার নাম রাশিদ না, বরং ধীরাজ। অর্জুন এবার আবারও খেপে গিয়ে রাশিদকে আঘাত করতে যায়, তবে অফিসার তাকে থামিয়ে দেয়। রাশিদ অফিসারকে বলে সে খোদা ব্রিজে মালামাল ডেলিভারি নিতে যাবে, দেরি করলে তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, তাই তাকে এখনই রওনা দিতে হবে। তবে পরবর্তীতে যদি তাকে প্রয়োজন হয় তবে সে থানায় এসে দেখা করবে। এবার আর অফিসারের তার উপরে কোনো সন্দেহ থাকে না, এই জন্য অফিসার তাকে যেতে দেয়। অর্জুনের বিরোধিতা করলে অফিসার বলে তার আইডি রোড পারমিট একদম লিগ্যাল, তাকে আটকে রাখা সম্ভব না। অফিসার অর্জুনকে পরামর্শ দেয় 31 কিলোমিটার গেলে শেকি নামের শহর পাওয়া যাবে, সেখানে একটা থানা আছে। থানায় এই অফিসার বা শেরিফের ডেপুটি হলো মাজিদ। সে অর্জুনকে থানায় গিয়ে মাজিদের সাথে দেখা করতে বলে। মাজিদ তাকে যথাসম্ভব কায়েলকে খুঁজতে সাহায্য করবে। তো অর্জুন এবার থানায় গিয়ে মাজিদের সাথে দেখা করে। মাজিদকে সে কায়েলের ফটো দেখিয়ে পুরো ঘটনা খুলে বলে। অর্জুন আজারবাইজানের লোকাল ভাষা বুঝতো না, এই জন্য মাজিদ ভয়েস ট্রান্সলেটর দিয়ে অর্জুনের সাথে কনভারসেশন চালায়। মাজিদ বলে আজারবাইজানের ক্রাইম রেট খুবই কম, এখানে কিডন্যাপিং এর মতো ঘটনা তেমন ঘটে না বললেই চলে, তাই 24 ঘন্টার আগে কোনো মিসিং কেস ফাইল করা হয় না। তবে সে অর্জুনের কেসটা স্পেশালি দেখবে, এই জন্য অর্জুনকে তাদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত ডিটেলস দিতে বলে। মাজিদ যখন জানতে পারে তাদের ডিভোর্স হতে যাচ্ছে এবং কায়েলের আরেকজনের সাথে রিলেশন আছে, তখন মাজিদ বলে তাহলে হয়তো কায়েল তার বয়ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে।
এখানে কোনো কিডন্যাপিংয়ের ঘটনাই ঘটেনি। কিন্তু অর্জুন জোর দিয়ে বলে কায়েল এরকম করবে না। রাশিদ এবং দীপিকা দম্পতি কায়েলকে কিডন্যাপ করেছে, তো মাজিদ তাকে যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এবার অর্জুন আবারও জাব্বার ক্যাফেতে ফিরে আসে এবং বারটেন্ডারকে জিজ্ঞেস করে সে যাওয়ার পরে কায়েল এখানে এসেছিল কিনা। বারটেন্ডার এবারও জানায় কায়েল এখানে আসেনি। অর্জুনের বারবার এসে জিজ্ঞাসা করায় বারটেন্ডার বেশ বিরক্ত হয়ে যায়। এ সময় ক্যাফেতে আসা এক বৃদ্ধ লোক অর্জুনকে মহিলা ওয়াশরুমে গিয়ে খুঁজতে বলে। আতঙ্কে থাকা অর্জুন কিছু না ভেবেই মহিলা ওয়াশরুমে গিয়ে কায়েলকে ডাকতে শুরু করে। তখন অন্য একজন মহিলা বেরিয়ে আসে। এতে ক্যাফেতে থাকা সবাই হাসতে শুরু করে এবং অর্জুনকে তাচ্ছিল্য করতে থাকে। অর্জুন ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এখানে যারা এসেছে তারা কেউ স্বাভাবিক মানুষ না, সবার চেহারায় ক্রিমিনাল ছাপ আছে। এ সময় অর্জুনের খেয়াল হয় বারটেন্ডার সবার অর্ডারের স্লিপ কেটে রাখছে। এটা দেখে সে জোর করে অর্ডার স্লিপগুলো দেখতে শুরু করে, এগুলোর মধ্যে কোনোটায় কায়েলের নাম আছে কিনা। তার এসব পাগলামি দেখে বারটেন্ডার খুব রেগে যায় এবং বন্দুক বের করে অর্জুনকে ক্যাফে থেকে তাড়িয়ে দেয়। অর্জুন সম্পূর্ণ হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। অর্জুন বাইরের ল্যান্ডলাইন থেকে থানায় ফোন করতে যাচ্ছিল, তখন পাশেই গাড়ির কাছে একটা ছেলে বসেছিল। সে অর্জুনকে জিজ্ঞেস করে তোমার বউ হারিয়ে গেছে। কথাটা শুনে অর্জুন চমকে ওঠে এবং ছেলেটাকে জিজ্ঞেস করে সে এটা কিভাবে জানলো। ছেলেটা কায়েলের ড্রেসের সম্পূর্ণ বিবরণ দেয়, যা কায়েলের সাথে হুবহু মিলে যায়। ছেলেটা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, তাই অর্জুন বুঝতে পারছিল না তাকে বিশ্বাস করা উচিত কিনা। তবে ছেলেটা খুব কনফিডেন্সের সাথে বলে একটা সাদা ট্রাক এসে থামে। এরপরে কায়েলকে আরেকটা ট্রাকে তুলে নিয়ে যায়। কায়েলকে যারা নিয়ে গেছে ওরা খুব খারাপ লোক। কথাটা শুনে অর্জুনের মনটা হাহাকার হয়ে ওঠে। ছেলেটা বলে তাকে সবাই পাগল ভাবে, কিন্তু সে পাগল না, সে সবকিছু দেখে এবং বোঝে। ছেলেটা আরও জানায় কায়েলকে ওরা রুট 7-এর দিকে নিয়ে গেছে। অর্জুন ছেলেটাকে সাক্ষী হিসেবে থানায় নিয়ে যেতে চায়, কিন্তু ছেলেটা আটকে উঠে বলে এসব আসলে পুলিশেরই প্ল্যান, পুলিশই ক্রিমিনালদের দিয়ে এই কাজ করাচ্ছে। এখানে যত মেয়ে আসে সবাইকে এভাবে কিডন্যাপ করানো হয়। অর্জুন এবার আর এক মুহূর্ত দেরি না করে রুট 7-এর দিকে গাড়ি ছুটিয়ে দেয়। এক পর্যায়ে গাড়ির পথ বন্ধ হয়ে গেলে সে গাড়ি রেখে হাঁটা ধরে। কিছু দূর গিয়ে সিগারেটের শলাকা এবং বিয়ারের ক্যান পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয় কায়েলকে সত্যি এদিকে আনা হয়েছে। আরও কিছুটা এগিয়ে সে কয়েকটা পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। সে গাড়ি চেক করছিল, তখন মাইকেল পেছন থেকে অর্জুনকে আঘাত করে এবং তার দলবল নিয়ে অর্জুনকে মারতে শুরু করে। এ সময় অর্জুন ক্যাফের সামনে থাকা প্রতিবন্ধী ছেলেটাকেও মাইকেলের সাথে দেখতে পায়। আদতে ছেলেটা প্রতিবন্ধী না, বরং সে ভুল পথ দেখিয়ে অর্জুনকে এখানে নিয়ে এসেছে। মাইকেল জানায় সেই ফুয়েল স্টেশনে অর্জুনের গাড়ির ইঞ্জিনের প্লাগ খুলে দিয়েছিল। মাইকেলরা অর্জুনকে মেরে আরেক জায়গায় নিয়ে গিয়ে রাশিদ এবং দীপিকার হাতে তুলে দেয়। রাশিদ অর্জুনকে আরও কয়েকবার মারধর করে। তখন গাড়ির ভেতর থেকে দীপিকা বেরিয়ে এসে অর্জুনকে প্রাণে মেরে ফেলতে বলে। অর্জুন অসহায় দৃষ্টিতে দীপিকাকে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করলে? আমি এবং কায়েল দুজনেই তোমাকে ভরসা করেছিলাম, অথচ তুমি আমাদের সাথে এরকম করলে। দীপিকা এগিয়ে এসে হাসতে হাসতে বলে তারা এসব কায়েলের নির্দেশই করেছে। অর্জুনকে ফাঁসানোর পুরো প্ল্যান কায়েলেরই ছিল। অর্জুনের খেয়াল হয় বাড়ি থেকে বের হবার সময় থেকেই কায়েল বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে কারোর সাথে ফোনে কথা বলছিল। তার মনে হয় কায়েল হয়তো এদের সাথেই যোগাযোগ করছিল। এটা ভেবে অর্জুনের মনটা খুব খারাপ হয়ে যায়। তো রাশিদ এবার অর্জুনের উপরে গুলি চালায়, তবে সে ইচ্ছে করেই টার্গেট মিস করে। ফলে গুলিটা অর্জুনের মাথার পাশ ঘেঁষে পেছনের গাড়িতে গিয়ে বিঁধে। রাশিদ অর্জুনকে জিজ্ঞেস করে কি এমন সমস্যা ছিল তাদের মধ্যে যার কারণে নিজের স্ত্রী তাকে খুন করতে চাইছে। দীপিকাও আরেকটু উস্কে দিয়ে বলে কায়েলের বয়ফ্রেন্ড অনেক ইয়াং, এছাড়া তার টাকা পয়সাও অনেক বেশি। এই জন্য কায়েলের বয়ফ্রেন্ড অর্জুনকে কায়েলের জীবন থেকে সরিয়ে দিতে তাদেরকে টাকা দিয়ে হায়ার করেছে, যাতে তারা অর্জুনকে খুন করে ফেলে। কিন্তু অর্জুন এখনও বিশ্বাস করতে পারছিল না কায়েল তাকে খুনের প্ল্যান করতে পারে। এখনও অর্জুনের কায়েলের প্রতি এতটা বিশ্বাস আছে দেখে দীপিকা বেশ অবাক হয়। সে অর্জুনের মনটা বিষিয়ে দিয়ে বলে তোমার স্ত্রী তোমার সাথে এতটা বেইমানি করলো, অথচ এখনও তুমি ওর জন্য ভাবছো। তোমাকে মারার জন্য কায়েলের বয়ফ্রেন্ড আমাদের অনেক টাকা দিয়েছে। এখন তুমি যদি আমাদেরকে সেই তুলনায় ডাবল টাকা দাও তাহলে আমরা ওদের দুজনকে মেরে ফেলবো। এরকম একজন মহিলার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এভাবে ডিল করতে দেখে অর্জুন বেশ অবাক হয় এবং দীপিকাকে জিজ্ঞেস করে তোমরা আসলে কারা? দীপিকা জানায় প্রায় বছর দশক আগে সে তার রুমমেটকে খুন করে ফেলেছিল। আসলে তার অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডার রোগ ছিল। সে সহজেই যে কাউকে ম্যানিপুলেট করে ফেলতে পারত। সে তার রুমমেটকে এমনভাবে ম্যানিপুলেট করেছিল যে তার রুমমেট নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। এরপরে দীপিকাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দীপিকা বলেছিল তার বোর লাগছিল, এই জন্য মজার ছলে সে এই কাজটা করেছে। খুনের পরেও তার ভেতরে কোনো অনুশোচনা, কোনো উদ্বেগ কিছুই ছিল না। কোর্ট বুঝতে পারে
বাইরের দুনিয়ার জন্য দীপিকা ডেঞ্জারাস থ্রেট হতে পারে, এই জন্য খুনের অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়। আর ফাঁসি না হওয়া পর্যন্ত তাকে তিবিলিসি মেন্টাল হেলথ ইনস্টিটিউটে রাখার নির্দেশ দেয়। মেন্টাল অ্যাসাইলামে থাকাকালীন দীপিকা অনেকবার তাকে বের করে নিয়ে যাবার জন্য বাবা মাকে চিঠি লেখে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। আসলে তাদের কিছু করারও ছিল না। তাই একদিন দীপিকা নিজেই বের হবার চেষ্টা করে, তবে ওয়ার্ড বয়রা তাকে আটকে দেয়। এ সময় সেখানে রাশিদ তাকে সাহায্য করতে চলে আসে। রাশিদ তো দাগি আসামি ছিল, তাই তাকে ওখানে বন্দি করে রাখা হয়েছিল। রাশিদ একাই 3 জন ওয়ার্ড বয়কে মেরে ধরাশয়ী করে ফেলে এবং দীপিকার কাছে গিয়ে তার ভালো লাগার কথা বলে। ওয়ার্ড বয়রা ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দিয়েছিল, তাই আরও কয়েকজন ওয়ার্ড বয় এসে রাশিদকে আটকে দেয়। সেলে যাবার আগে রাশিদ দীপিকাকে বলে যায়, চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। কেউ একজন দীপিকার জন্য ভাবছে। এটা দীপিকার খুব ভালো লাগে। সেও রাশিদের প্রতি দুর্বল হয়ে যায়। এর কিছুদিনের ভেতরেই দুজনে মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে যায়। আর প্রথমেই দীপিকা বাড়ি গিয়ে নিজের বাবা মাকে হত্যা করে, কারণ ওনারা দীপিকার কোনো চিঠির রেসপন্স করেনি। এরপর থেকে দীপিকা আর রাশিদ কন্ট্রাক্ট কিলার হিসেবে কর্মজীবন শুরু করে। যাই হোক, নিজেদের পরিচয় পর্ব শেষ করে দীপিকা এবং রাশিদ বলে অর্জুনের সামনে দুটো চয়েস আছে, হয় সে টাকা দিয়ে নিজেকে এবং স্ত্রীকে বাঁচিয়ে নেবে, অথবা তারা অর্জুনকে মেরে ফেলবে। তবে টাকার বিনিময়ে অর্জুন যদি তার স্ত্রীকে বাঁচানোর বদলে মেরে ফেলতে চায়, তবে তারা সেটাও করবে। অর্জুনের নিজের জীবনের জন্য চিন্তা ছিল না, সে শুধুমাত্র কায়ালকে বাঁচাতে চাইছিল। রাশিদ আর দীপিকা অর্জুনের ব্যাপারে সমস্ত ডিটেল জানত। সে কোথায় চাকরি করত, কত টাকা বেতন পেত, এমনকি তার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটাও জানত। তাই তারা অর্জুনের কাছে 16 লাখ মানাত মানে 8 কোটি রুপি দাবি করে। অর্জুন কায়ালের কথা ভেবে তাদের টাকা দিতে রাজি হয়। তখন রাশিদ পাহাড়ের ওপর থেকে দূরবীন দিয়ে অর্জুনকে জিজি শহরের জিজি কমার্স ব্যাংক দেখায়। রাশিদ অর্জুনকে বলে, তুমি সোজা ব্যাংক ম্যানেজারের কাছে যাবে এবং বলবে সে যেন তোমার বাকু ব্রাঞ্চে থাকা 8 কোটি টাকা এক্সপ্রেস ট্রান্সফারের মাধ্যমে জিজি ব্রাঞ্চে ট্রান্সফার করে আর ক্যাশ টাকাটা দিয়ে দেয়। অর্জুন বলে সে আগে শিওর হতে চায় কায়াল ঠিক আছে কিনা। কথাটা শুনে রাশিদ আর মাইকেল দুজনে আবার অর্জুনকে মারতে শুরু করে এবং বলে শর্ত দেবার মতো পজিশনে অর্জুন নেই। তারা ব্যাংকে পৌঁছানোর জন্য অর্জুনকে 45 মিনিট সময় দেয়। অর্জুনও ব্যাংকের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে দীপিকা এবার তাদের গোডাউনে চলে যায়। সেখানেই তারা কায়ালকে আটকে রেখেছে। আসলে তারা এতক্ষণ কায়ালের নামে অর্জুনকে যেসব কথা বলেছিল তার সবটাই মিথ্যা। তারা অনেকদিন ধরেই অর্জুন এবং কায়ালকে টার্গেট বানিয়ে রেখেছিল এবং তাদের ফাঁসিয়ে টাকা হাতানোর প্ল্যান করেছিল। তো এবার দীপিকা কায়ালের কাছে এসে বলে, তুমি নিজের স্বামীর সাথে যে প্রতারণা করেছো এটা কোনো পুরুষই মেনে নেবে না। কারো স্ত্রী যদি অন্য কারোর সাথে পরকীয়া করে তাহলে সেটা স্বামীর জন্য কতটা কষ্টকর সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দীপিকা তার ব্যাপারে এত কিছু কিভাবে জানলো এটা ভেবে কায়াল বেশ অবাক হয়ে যায়। তাকে অবাক হতে দেখে দীপিকা বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি আর আমি এসব জানতে পেরেছি তোমার বেস্ট ফ্রেন্ড অনুর কাছ থেকে। অনুর নির্দেশে গত 1 সপ্তাহ ধরে তোমাকে মারার প্ল্যান করা হচ্ছে। এরপরে দীপিকা ব্যাপারটা খোলাসা করে বলে, সপ্তাহ 2 আগে অনু কায়ালের বাড়িতে কায়ালের মাইক্রোওয়েভ ফিরিয়ে দিতে গিয়েছিল। কায়াল সেদিন বাড়িতে ছিল না, অর্জুন একাই বাড়িতে ছিল। তো অনু আর অর্জুন কায়ালের পরকীয়া নিয়ে কথা বলছিল। অর্জুন এটা নিয়ে খুবই আপসেট হয়ে পড়ে। তখন অর্জুনের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে সিম্পেথি দেওয়ার সোর্সে অনু তার কাছাকাছি চলে আসে। এই ঘটনার পরে অনুর মনে অর্জুনের জন্য কামনা জন্মে। সে অর্জুনকে নিজের করে পেতে চায়। এই জন্য সে দীপিকা এবং রাশিদকে হায়ার করেছে যাতে তারা কায়ালকে অর্জুনের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেয়। তো অনু এবং অর্জুনকে নিয়ে আরও কিছু আজেবাজে কথা বলে দীপিকা কায়ালের মনটা বিষিয়ে দেবার চেষ্টা করে। তারপরে সে কায়ালকে অফার দেয় অনু কায়ালকে মারার জন্য 16 লাখ মানাত দিচ্ছে, তবে কায়াল যদি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে 20 লাখ মানাত ম্যানেজ করে দেয় তাহলে তারা কায়ালকে ছেড়ে দেবে এবং অনু আর অর্জুনকে মেরে ফেলবে। এতে কায়াল নিজের বয়ফ্রেন্ডের সাথে সুন্দরভাবে জীবন শুরু করতে পারবে। কিন্তু কায়ালের বিশ্বাস হচ্ছিল না অর্জুন তাকে মারার প্ল্যান করতে পারে। কায়াল স্পষ্টভাবে বলে সে অর্জুনের সাথে 12 বছর সংসার করেছে, তাই সে অর্জুনকে ভালো করে চেনে। সে খুবই ভালো মানুষ, সে কখনোই তাকে খুন করতে চাইবে না। কায়াল দীপিকাকে মনস্টার বলে গালি দেয়। এটা শুনে দীপিকা তাচ্ছিল্য করে বলে, অর্জুন যদি ভালো মানুষই হয় তাহলে তাকে রেখে আবার পরকীয়া কেন করলে? আমি মনস্টার হলেও তোমার মতো বিশ্বাসঘাতক না। আমি তোমার মতো আমার হাজবেন্ডকে ঠকিয়ে অন্য কারোর সাথে পরকীয়াতে জড়াইনি। কথাগুলো শুনে কায়াল চুপ করে যায়। দীপিকা বুঝতে পারে কায়াল তাদের লস প্রজেক্ট, তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না। সে অনু আর অর্জুনকে জড়িয়ে এতক্ষণ যে মিথ্যা গল্পটা শোনালো তার পুরোটাই বৃথা। যাই হোক, এদিকে অর্জুন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সমস্ত টাকা উঠিয়ে নেয় এবং বেরিয়ে আসে।
তখন পাশের টেলিফোন বুথের টেলিফোনটা বেজে ওঠে। কাছেই দুজন লোক দাবা খেলছিল। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক টেলিফোনটা রিসিভ করতে বলে। অর্জুন টেলিফোন রিসিভ করে রাশিদের আওয়াজ শুনতে পায়। রাশিদ তাকে বাম দিকে হেঁটে হাইওয়েতে আসতে বলে। সেখানে তাদের লোকজন অর্জুনকে উঠিয়ে নেবে। তো অর্জুন এবার হাইওয়েতে চলে যায়। সেখানে মাইকেল গাড়ি দিয়ে তার দলবল নিয়ে চলে আসে। তারা অর্জুনের কাছে টাকার ব্যাগটা চাইলে অর্জুন কায়েলকে না দেখা পর্যন্ত ব্যাগ দেবে না জানায়। তাই তারা অর্জুনকে মেরে গাড়িতে তুলে বেঁধে রাখে। তবে অর্জুন বুদ্ধি করে ব্যাংক থেকে একটা কলম চুরি করে নিয়ে এসেছিল। কলমের পেছনটা ড্যাগারের মতো ধারালো ছিল। সে কলমটা দিয়ে হাতের বাঁধন কেটে ফেলে এবং গাড়িতে থাকা তিনজনের সাথেই তার হাতাহাতি শুরু হয়ে যায়। অনেকক্ষণ হাতাহাতি চলার পরে এক পর্যায়ে অর্জুন মাইকেলের গানটা কেড়ে নিয়ে তাদের হাতে পায়ে গুলি করে আহত করে। অর্জুন এবার মাইকেলকে গাড়ির সিটের সাথে বেঁধে নেয় এবং যাবার সময় তাকে বারবার জিজ্ঞেস করে কায়েল কোথায়, কিন্তু মাইকেল কোনো উত্তর দেয় না। অর্জুন মাইকেলকে বিভিন্ন রকমের টর্চার করতে থাকে, তবুও সে মুখ খোলে না। এরই মধ্যে সেই পুলিশ অফিসার অর্জুনের গাড়ির সামনে চলে আসে। অফিসার তাকে গাড়ি থামানোর নির্দেশ দেয়। অর্জুন গাড়ি থামিয়ে নেমে এসে অফিসারকে বলে সে কিডন্যাপারকে ধরে গাড়িতে আটকে রেখেছে, কিন্তু অর্জুনের হাতে গান থাকায় অফিসার তাকে বিশ্বাস করছিল না। অফিসার অর্জুনের সাথে ডিল করছিল। সেই সুযোগে মাইকেল নিজের বাঁধন খুলে বেরিয়ে আসে এবং তার কাছে লুকিয়ে রাখা আরেকটা গান দিয়ে অফিসারের উপরে গুলি চালায়। যদিও অর্জুন রাস্তা থেকে পাহাড়ের ঢালুতে গড়িয়ে নিচে চলে যায় এবং মাইকেলের হাত থেকে বেঁচে যায়। মাইকেল দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে অর্জুন আবার উঠে আসে এবং চেক করে দেখে অফিসার এখনও বেঁচে আছে। সে পুলিশ জিপের রেডিও থেকে অ্যাম্বুলেন্সে ফোন করে অফিসারের জন্য সাহায্য চায়। এরপরে পুলিশের জিপটা নিয়ে কায়েলকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাবার পথে একটা ট্রান্সপোর্ট অফিসে অর্জুন রাশিদের সাদা ট্রাকটা দেখতে পায়। এই জন্য ট্রাকে কিছু পাওয়া যায় কিনা চেক করতে সে ওখানে চলে যায়। এদিকে মাইকেল নিজেদের ডেরাতে ফিরে এসে রাশিদকে টাকাগুলো দেয় এবং পথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানায়। যেহেতু মাইকেল একজন পুলিশ অফিসারকে গুলি করেছে, তাই তারা দ্রুত এই জায়গাটা থেকে পালিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে অর্জুন ট্রাকে কিছু খুঁজে না পেলেও সেই বৃদ্ধকে দেখতে পায় যে ব্যাংকের সামনে বসেছিল এবং তাকে রাশিদের টেলিফোনটা রিসিভ করতে বলেছিল। অর্জুন বুঝে যায় এই লোকটা রাশিদের সাথে জড়িত, তাই লোকটাকে ফলো করে সে তার বাড়িতে যায় এবং মারধর করে জিজ্ঞেস করে রাশিদ কোথায়। লোকটা রাশিদের অ্যাড্রেস তো দেয়ই না, উল্টো বলে অর্জুন কখনই নিজের স্ত্রীকে উদ্ধার করতে পারবে না। এই সময় পাশের ঘর থেকে হুইল চেয়ারে লোকটার অতি বৃদ্ধ মা বন্দুক হাতে বেরিয়ে আসে এবং অর্জুনের উপরে গুলি চালায়। বয়সের ভারে মহিলার হাতের টিপ নষ্ট হয়ে গিয়েছিল, তাই গুলিটা গিয়ে নিজেরই ছেলের পায়ে লাগে। পরের গুলিটা একটা মেটালে লেগে আবারও ঘুরে এসে মহিলার গায়েই লাগে। তখন বাধ্য হয়ে লোকটা রাশিদের অ্যাড্রেস বলতেই যাবে, তখন দুটো তীর এসে অর্জুনের পায়ে লাগে। এরপরে ঘরে সেই জাব্বার ক্যাফের বারটেন্ডার এবং ক্যাফেতে থাকা আরেকজন ঢোকে। অর্জুন বুঝতে পারে এই শহরের প্রত্যেকে রাশিদের আন্ডারে কাজ করে। সে তাদের তিনজনের সাথে প্রাণপণে লড়াই করে এবং তাদের ধরাশয়ী করে ফেলে। তখন তারা স্বীকার করে রুট 13-তে একটা পুরনো গোডাউন আছে, রাশিদকে সেখানেই পাওয়া যাবে। তবে তারা সতর্ক করে দেয় ওই গোডাউনে একবার ঢুকলে প্রাণ নিয়ে ফেরা অসম্ভব। তবুও অর্জুন প্রাণের মায়া ত্যাগ করে কায়েলকে উদ্ধার করতে বেরিয়ে যায়। গোডাউনের এরিয়াতে ঢোকার পরে অর্জুন বুঝতে পারে ওরা ঠিকই বলেছিল, এই জায়গাটা অনেক গুন্ডাপান্ডা দিয়ে সিকিউর করে রাখা আছে। এখান থেকে বেঁচে ফেরা সত্যিই প্রায় অসম্ভব। তবুও স্ত্রীকে বাঁচানোর জন্য অর্জুন সুপারহিরো হয়ে ওঠে। মনের শক্তি আর শরীরের শক্তি এক করে সে একের পর এক গুন্ডাকে মেরে ধরাশয়ী করে ফেলে এবং গোডাউনের ভেতরে ঢুকে যায়। সেখানে সে আবারও মাইকেলের সামনাসামনি হয়ে যায়। দুজনে হাতাহাতি করছিল। তখন দীপিকা এসে মাইকেলকে ব্যাকআপ দেয়। দুজনের সাথে সে একা ফাইট করছিল। হঠাৎ মাইকেল একটা গ্রাইন্ডিং ডিস্কের উপরে পড়ে গিয়ে গলা কেটে মরে যায়। এরপরে দীপিকার সাথে হাতাহাতির এক পর্যায়ে দীপিকা উপরের তলা থেকে নিচে একটা অ্যাসিডের কন্টেনারের ভেতরে পড়ে যায়। রাশিদ বেরিয়ে এসে তার চোখের সামনেই দীপিকাকে ছটফট করে মরে যেতে দেখে। রাশিদ এমনিতেই ভায়োলেন্ট, দীপিকার মৃত্যু তাকে আবারও ভায়োলেন্ট করে তোলে। দুনিয়ার সব মানুষ রাশিদকে ঘৃণা করত, সেও সবাইকে ঘৃণা করত। কিন্তু দীপিকার সাথে দেখা হবার পরেই সে প্রথমবারের মতো ভালোবাসা কি সেটা ফিল করতে পেরেছিল। সমগ্র দুনিয়ায় একমাত্র দীপিকাই তাকে ভালোবেসেছিল। রাশিদ এই অ্যাসিডের কন্টেনারগুলো ভিকটিমদের লাশ গলিয়ে প্রমাণ লোপাট করতে ইউজ করত। সেই অ্যাসিডে দীপিকার প্রাণ গেল এটা সে মানতে পারছিল না, তাই সে অর্জুনকে বেদম মারতে শুরু করে। অনেক মার খাবার পরেও অর্জুন তার সাথে ফাইট চালিয়ে যায়। এক পর্যায়ে অর্জুন একটা শেকলের আংটা রাশিদের পিঠে ঢুকিয়ে দেয় এবং তাকে উপরে টেনে তুলে ধরে। রাশিদের পায়ের নিচে শেডার মেশিন ছিল, যেটা দিয়ে লোহা, প্লাস্টিক ইত্যাদি জিনিস গুঁড়ো করা হয় আর কি। যাই হোক, অর্জুন রাশিদকে জিজ্ঞেস করে কায়েল কোথায়।
কিন্তু মৃত্যুর দ্বারপ্রান্তে থেকেও রাশিদ কায়ালের লোকেশন বলে না। সে নিজেই শেডার মেশিনের ভেতরে পা ঢুকিয়ে দেয় আর কয়েক মুহূর্তের ভেতরেই মেশিনের চাপে তার শরীর বিভৎসভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। প্রমাণ নষ্ট করার জন্য রাশিদ এই মেশিন ইউজ করত, অথচ তার জীবননাশও এই মেশিনেই হলো। যাই হোক, কায়ালের খোঁজ না পেয়ে অর্জুন কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। সে হতাশ হয়ে বসেছিল। তখন দুটো কুকুরকে একটা জায়গায় ঘোরাঘুরি করতে দেখে এগিয়ে যায়। সে ওখানকার মাটি সরিয়ে দেখে এখানে একটা পাতাল ঘর আছে। সে ভেতরে ঢুকে স্ট্রেচারে মুখে ব্যান্ডেজ করা একটা মহিলাকে দেখতে পায়। অর্জুন তাকে কায়াল ভেবে জড়িয়ে কাঁদতে শুরু করে। তবে ভাগ্য ভালো, এটা কায়াল না। অর্জুন একটু পরেই কিছুটা সামনে কায়ালকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পরে খবর পেয়ে সেখানে পুলিশ চলে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় রাশিদ আর দীপিকা ভিকটিমদের কাছ থেকে টাকা হাতানোর পরে হাজবেন্ডকে মেরে ফেলতো আর স্ত্রীকে প্লাস্টিক সার্জারি করে রাশিয়ান গ্যাংয়ের কাছে বিক্রি করে দিত। সার্জারি করতে গিয়ে যারা মরে যেত তাদের লাশকে তারা গুম করে দিত। পুলিশ খোঁজাখুঁজি করে 32টা ডেড বডি ট্রেস পেয়েছে। এছাড়া রাশিদ দীপিকার পাশাপাশি তাদের গ্যাং মেম্বার নিখিল এবং মাইকেলের ডেড বডিও পাওয়া গিয়েছে। পুলিশ বুঝতে পারছিল এদের খুনের পেছনে অর্জুনই দায়ী। তবে অর্জুন যেহেতু একজন পুলিশ অফিসারের প্রাণ বাঁচিয়েছে এবং এত বড় গ্যাংকে ধরিয়ে দিয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে কায়াল জ্ঞান ফিরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে পারে অর্জুনই তাকে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছে। কায়াল জানতে চায় অনু এসবের সাথে জড়িত কিনা। কর্মকর্তা জানায় অনু এসবের কিছুই জানে না। একটা জিমে অনু আর দীপিকার পরিচয় হয়েছিল। দীপিকার প্রথম টার্গেট অনুই ছিল, কিন্তু পরে অর্জুন আর কায়ালের ব্যাপারে জানতে পেরে এদেরকে সে টার্গেট হিসেবে সিলেক্ট করে। তো সব শুনে কায়াল বুঝতে পারে তখন দীপিকা তাকে যা বলেছিল সব মিথ্যা। যাই হোক, এরপরে অর্জুন কায়ালকে তার বাবার বাড়িতে নামিয়ে দেয়। কিন্তু কায়ালের এত অবহেলার পরেও অর্জুন প্রাণের মায়া ত্যাগ করে কায়ালকে বাঁচিয়েছে। এই জন্য কায়ালের পক্ষে আর অর্জুনকে ডিভোর্স দেওয়া সম্ভব ছিল না। কায়াল উপলব্ধি করে অর্জুনের চেয়ে বেশি তাকে এই দুনিয়ায় আর কেউ ভালোবাসবে না। তাই অর্জুন যখন ফিরে যাচ্ছিল তখন কায়াল আবারও তাকে থামিয়ে জড়িয়ে ধরে। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, সম্পর্কের চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না। সম্পর্কের পবিত্র বন্ধন দিয়ে দুনিয়ার যে কোনো সংকটকে মোকাবেলা করা যায়। শুধু একটা জিনিস মনে রাখবেন, অন্যের কথায় কান দিয়ে কখনো ভালোবাসা মানুষকে সন্দেহ করবেন না। দুজনের মাঝে বোঝাপড়া ঠিক থাকলে সেই সম্পর্ককে ভাঙতে পারে এই সাধ্য দুনিয়ার কারণেই। যাই হোক, আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।